Hello, everyone. Today, we are going to discuss Semester 5 Civil Engineering, Design of RC Structures. নমস্কার। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা আমরা সবাই রোজ ব্যবহার করি, কিন্তু সত্যি বলতে কি সেভাবে হয়তো কখনো ভেবেই দেখি না। কি বলুন তো, আমাদের বাড়ির বা কলেজের সেই চেনা আরসিসি বা রিইনফোর্সড কংক্রিটের সিঁড়ি। তো চলুন আজের ডিজাইনের পেছনের ইঞ্জিনিয়ারিং রহস্যটা একদম সহজ ভাষায় জেনে নেওয়া যাক। আমরা তো প্রায় রোজই সিঁড়ি দিয়ে ওঠানামা করি, তাই না? কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসেছে যে এই সাধারণ দেখতে সিঁড়িটা আসলে কিভাবে ডিজাইন করা হয়? এটা কিন্তু শুধু ইট সিমেন্টের একটা মামুলি স্ট্রাকচার নয়, বরং একটা জটিল ধাঁধার একেবারে নিখুঁত ইঞ্জিনিয়ারিং সমাধান। আচ্ছা, তাহলে চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। আমরা একটা সিঁড়ির ডিজাইনকে ঠিক একটা অ্যালগোরিদম লেখার মতো করে দেখব। একটা অ্যালগোরিদম যার একমাত্র উদ্দেশ্য হল নিরাপদে এবং খুব এফিশিয়েন্টলি একতলা থেকে আরেক তলায় যাওয়ার একটা পথ তৈরি করা। দেখুন, যে কোনো অ্যালগোরিদম লেখার আগে যেমন আমাদের সিস্টেমের বেসিক কম্পোনেন্ট বা ভ্যারিয়েবলসগুলো ডিফাইন করতে হয়, ঠিক তেমনি সিঁড়ি ডিজাইনের প্রথম ধাপ হল এর বিভিন্ন অংশকে ভালো করে চেনা। তো চলুন সিঁড়ির অ্যানাটমিটা একবার দেখে নিই। সিঁড়ির প্রত্যেকটা অংশকে আমরা দারুণভাবে কোডিংয়ের সাথে তুলনা করতে পারি। যেমন ধরুন স্লাইড, এটা হলো সিঁড়ির ধাপগুলোর একটা টানা সারি, অনেকটা একটা ফর লুপের মতো। ল্যান্ডিং হলো দুটো ফ্লাইটের মাঝের ফ্ল্যাট জায়গাটা, যেন আমাদের লুপের একটা ব্রেক পয়েন্ট। ট্রেড আর রাইজার মানে ধাপের হরাইজন্টাল আর ভার্টিক্যাল অংশ, এগুলোকে সিঁড়ির অবজেক্টের অ্যাট্রিবিউট বলা যেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওয়ে স্ল্যাব, এটা আমাদের প্রোগ্রামের মেইন ক্লাসের মতো, যার উপর পুরো সিস্টেমটা দাঁড়িয়ে থাকে। তাহলে মূল পয়েন্টটা আর একবার মনে করা যাক। ধাপগুলোকে সাপোর্ট দেওয়া সিঁড়ির প্রধান কাঠামোগত অংশটার নাম কি? একদম ঠিক, ওয়েস্ট স্ল্যাব। তো আমরা সিঁড়ির পার্টস তো চিনে গেলাম। এবার আমাদের অ্যালগোরিদমটা কোন নিয়ম মেনে চলবে সেই অপারেটিং সিস্টেম বা নিয়মকানুনের সেটটা জানা দরকার। স্ট্রাকচারাল ডিজাইনের জগতে এই অপারেটিং সিস্টেমটাই হল লিমিট স্টেট মেথড বা সংক্ষেপে LSM। লিমিট স্টেট মেথড হল এমন একটা ডিজাইন ফিলসফি যা দুটো জিনিস নিশ্চিত করে। এক, স্ট্রাকচারটা ভেঙে পড়ার বিরুদ্ধে সম্পূর্ণ নিরাপদ থাকবে, মানে আমাদের সিস্টেম কখনো ক্র্যাশ করবে না। আর দুই, এটা সার্ভিসেবল হবে, মানে ব্যবহারের সময় এতে অতিরিক্ত ফাটল বা ডিফ্লেকশন দেখা যাবে না। সোজা কথায় এর ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে, কোনো ল্যাগ বা বাগ থাকবে না। আচ্ছা, আমাদের অ্যালগোরিদমকে ঠিকমতো কাজ করতে হলে তাকে তো জানতে হবে যে কতটা লোড সামলাতে হবে। এখানে মূলত 3 ধরনের লোড আছে। ডেড লোড হলো সিঁড়ির নিজের ওজন, এটা সিস্টেমের নিজস্ব রিসোর্স ব্যবহারের মতো। লাইফ লোড হলো ব্যবহারকারীদের ওজন, যেটা একটা ভ্যারিয়েবল ইউজার ইনপুটের মতো। আর ফ্যাক্টরড লোড হলো নিরাপত্তার জন্য বাড়িয়ে ধরা মোট লোড, যা আমাদের সিস্টেমের জন্য একটা স্ট্রেস টেস্টের মতো। আর এই নিরাপত্তার জন্য আমরা মোট লোডকে একটা বিশেষ সংখ্যা দিয়ে গুণ করি। সেই ম্যাজিক সংখ্যাটা হলো 1.5। এর মানে হলো আমরা সিঁড়িটাকে আসল লোডের 1.5 গুণ বেশি লোড নেওয়ার জন্য ডিজাইন করি। ব্যাপারটা অনেকটা কোডিংয়ে এরার হ্যান্ডেলিং বা একটা সেফটি বাফার রাখার মতো, যাতে হঠাৎ কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতেও সিস্টেমটা একেবারে নিরাপদ থাকে। তাহলে প্রশ্নটা হলো, ডিজাইনের সময় আমরা আসল লোডের থেকে বেশি লোড কেন ধরি? হ্যাঁ, একটা সেফটি বাফার তৈরি করার জন্য। চলুন এবার তাহলে আমাদের ডিজাইন অ্যালগোরিদমের কোডটা এক্সিকিউট করা যাক। মানে এবার আমরা মূল ক্যালকুলেশন পর্বে ঢুকছি, যেখানে সংখ্যা দিয়ে সিঁড়িটার ডিজাইন আমরা কমপ্লিট করব। আমাদের এই অ্যালগোরিদমটা 5টা সহজ ধাপে কাজ করে। স্টেপ 1-এ আমরা সিঁড়ির মাপ ঠিক করি, মানে ইনপুট প্যারামিটার ডিফাইন করি। স্টেপ 2-তে এফেক্টিভ স্প্যান বের করি, অর্থাৎ প্রসেসিং রেঞ্জটা ঠিক করি। স্টেপ 3-তে মোট ফ্যাক্টরড লোড ক্যালকুলেট করি। স্টেপ 4-এ আমরা বের করি সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, মানে সিস্টেমের উপর পিক স্ট্রেস কোথায় এবং কতটা হবে। আর সবশেষে স্টেপ 5-এ আমরা প্রয়োজনীয় স্টিলের পরিমাণ বা এরিয়া অফ স্টিল ক্যালকুলেট করি, যা আমাদের সিস্টেমের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার স্পেসিফিকেশনের মতো। এই যে সর্বোচ্চ স্ট্রেসের কথা বললাম, টেকনিক্যাল ভাষায় একেই বলা হয় বেন্ডিং মোমেন্ট। সাধারণভাবে এই মোমেন্টটা ওয়ে স্ল্যাবের ঠিক মাঝখানে সবচেয়ে বেশি হয়। আর এই সহজ ফর্মুলাটা ব্যবহার করে আমরা সেই সর্বোচ্চ স্ট্রেসের মানটা বের করতে পারি।
এটাই সেই পিক লোড যা আমাদের ডিজাইনকে সামলাতে হবে। আমাদের অ্যালগোরিদমের ফাইনাল আউটপুট হল এরিয়া অফ স্টিল বা AST এর মান। এই স্টিলটাই কিন্তু বেন্ডিং মোমেন্টকে প্রতিরোধ করে। এর ফর্মুলাটা মনে রাখা একটু কঠিন লাগতে পারে, তাই একটা মজার লাইন আছে। এরিয়া অফ স্টিল তরকারি, কেন মামা ফিরে দিল? এখানে মামা মানে মোমেন্ট, ফিরে মানে স্টিলের স্ট্রেংথ বা FY, আর দিল মানে স্ল্যাবের ডেপথ বা D। এই লাইনটা আমাদের মনে করিয়ে দেয় যে স্টিলের পরিমাণটা মোমেন্ট, স্টিলের ক্ষমতা এবং স্ল্যাবের গভীরতার ওপর নির্ভর করে। তাহলে আর একবার ঝালিয়ে নেওয়া যাক। সিঁড়ির ডিজাইনে সর্বোচ্চ স্ট্রেস বা মোমেন্ট সাধারণত স্প্যানের কোন অংশে ঘটে? একদম ঠিক, মাঝখানে। ক্যালকুলেশন তো শেষ, আমাদের অ্যালগোরিদম তার আউটপুট দিয়ে দিয়েছে। এবার ফাইনাল ফেজ, এই গণনাকে বাস্তব নির্দেশনায় রূপান্তরিত করা, মানে ডিটেইলিং করা, আর পুরো প্রক্রিয়াটা একবার ঝালিয়ে নেওয়া। রিইনফোর্সমেন্টের নিয়মগুলো অনেকটা কোডিংয়ের সিনট্যাক্সের মতো। মেইন স্টিল বেন্ডিং মোমেন্ট আটকায়, এটা আমাদের কোর ফাংশন। ডিস্ট্রিবিউশন স্টিল ফাটল প্রতিরোধ করে, অনেকটা স্টেবিলিটির জন্য লেখা হেল্পার ফাংশনের মতো। আর পুরো ডিজাইনটা IS 456 কোড মেনে করতে হয়, যা আমাদের কাছে অনেকটা API ডকুমেন্টেশনের মতো। এই নিয়মগুলো নিখুঁতভাবে ফলো করাটা মাস্ট। চলুন পুরো সিঁড়ি ডিজাইন অ্যালগোরিদমটা একবার কুইক রিক্যাপ করে নিই। প্রথমে আমরা সিঁড়ির অংশগুলো চিহ্নিত করেছি, তারপর ডেড আর লাইভ লোড ক্যালকুলেট করে 1.5 সেফটি ফ্যাক্টর লাগিয়েছি। এরপর সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট বের করেছি, সেই মোমেন্ট সামলানোর জন্য প্রয়োজনীয় স্টিলের পরিমাণ বা AST ক্যালকুলেট করেছি, এবং সবশেষে IS কোডের নিয়ম অনুযায়ী রিইনফোর্সমেন্টের ডিটেইলিং করেছি। ব্যাস, কাজ শেষ। তাহলে আসল কথাটা হলো, স্ট্রাকচারাল লজিক আসলে সিস্টেম ডিজাইনেরই একটা অন্য রূপ। এর মূল উদ্দেশ্য হল কিছু সীমাবদ্ধতার মধ্যে থেকে একটা শক্তিশালী, দক্ষ এবং নিরাপদ সিস্টেম তৈরি করা। সেই সিস্টেম কোড দিয়ে তৈরি হোক বা কংক্রিট দিয়ে, পেছনের চিন্তাভাবনাটা কিন্তু একই, একটা সমস্যার নিখুঁত এবং নির্ভরযোগ্য সমাধান বের করা। আজকের বিশ্লেষণ এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আমাদের চারপাশে এমন আর কোন কোন সিস্টেমে এই ধরনের ডিজাইন লজিক কাজ করে বলে মনে হয়? সফটওয়্যার, হার্ডওয়্যার বা অন্য কিছু? একবার ভেবে দেখবেন।